সুপ্রিয় দর্শক, LB24 এর সাপ্তাহিক অনুষ্ঠান উইকলি নিউজ ডিসকাশন আমরা আরম্ভ করতে যাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা তিনজন বিশিষ্ট সাংবাদিককে আমন্ত্রণ করেছি। শুরুতেই পরিচয় করিয়ে দিতে যাচ্ছি তিনজনকে। আমার ডানে আছেন কামাল মেহেদি, এডিটর চ্যানেল এস। তারপরেই আছেন সাংবাদিক কাইয়ুম সাহেব। তারপরেই আছেন ব্রিট বাংলার এডিটর চৌধুরী বাবু। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আজকের সপ্তাহের সংবাদের বিশিষ্ট কিছু সংবাদ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি কামাল মেহেদিকে আমাদের সংবাদের বিশেষ সংবাদ হেট ক্রাইম সম্বন্ধে আপনাকে কিছু বলার জন্য। আমরা আগে দেখি লাইন আনি কিতা কিতা হেডলাইন আছে। জি আগে দেখুন। জি আমাদের হেডলাইন একটা পরে ফেলেন আপনি। জনমত অবৈধ ইমিগ্রেন্টকে কাজ, জরিমানার হাত থেকে বাঁচতে অভিনব উপায়, রেস্টুরেন্ট মালিকরা দেউলিয়া হচ্ছেন। তারপরে আছে স্পাউস ভিসায় আবারও আশা, অ্যাসিড সন্ত্রাসে শীর্ষে পূর্ব লন্ডন, টার্গেট এশিয়ানরা, দুই বাঙালির মুখে অ্যাসিড নিক্ষেপ, নিউহামে মেয়র পদে লড়ছেন বাঙালি মেয়ে। তারপর বাংলা সংলাপে আবারও লন্ডনে হেট ক্রাইম, সীমান্ত নিয়ন্ত্রণে কড়াকড়ি করবে ব্রিটেন। সাপ্তাহিক সুরমায় বায়ু দূষণ রোধে ব্রিটিশ সরকারের যুগান্তকারী পদক্ষেপ, ডিজেল পেট্রোল গাড়ির দিন শেষ, 2040 থেকে শুরু হবে ইলেকট্রনিক গাড়ি। পূর্ব লন্ডনে অ্যাসিড হামলার ভয়াবহ বিস্তার, আক্রান্ত এশিয়ান কমিউনিটি। বাংলা পোস্টে হলে ব্যানার হেডলাইন আছে লুৎফুরের সভায় বক্তৃতা দিয়ে বিপাকে জাজ। আছে স্পাউস ভিসা আছে, তারপরে আপনার নিউহাম মেয়র আছে, দেশও হেট ক্রাইম জি লিড এরপরে অ্যাসিডেরও আছে, অ্যাসিড আছে। তারপরে আপনার ফুরিয়ে আসছে খবরের জায়গায় একটা আর গিয়া পত্রিকার তো সমান জিনিস স্পাউস, এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে। এটা লিয়ে তো বহুত তুল পারস আওয়ামী লীগ বুঝেছিল, সংলাপে নয়। আমরা প্রথমে অ্যাসিড হামলা ভয়াবহ, এটা নিয়ে একটু অ্যাসিড হামলা তো এটা তো আসলে মানে আতঙ্কের ব্যাপার। আমরা তো গড়তে পারিতে পারি না। আসলে মানে কালকে জন্য আমি গেছিলাম ইন্টারভিউ করার বোধ তান করলে যে তান ছেলে 14 বছরের বইয়ে আপনার গড়তে বাড়াইতেছেন না। এলা আতঙ্ক আইছে মানুষের ভিতরে। আর দাবি উঠে যেটা হইল গিয়ে আপনার অ্যাসিড হামলার নাই তো এই অ্যাসিড হামলার এগেনিস্টে যে ল চেঞ্জ করার লাগে ক্যাম্পেইন চলেছে। আর সর্বশেষ যে বেতন কিন্তু যে ঘটনা হয়েছে, ঘটনায় একজনকে চার্জ করছে। এবং একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে অ্যাসিড হামলা যারা করে, স্পেশালি আপনার টাওয়ার হ্যামলেটস, আপনাদের নিশ্চয় মনে আছে যে বারোটুটে একটা হামলা হয়েছিল অনেক আগে। বারোটুটের হামলা এবং বেতনাম দিনে যে হামলা হলো 2 দিন আগে, দুইটা হামলার এগেইনস্টে যাদেরকে গ্রেফতার করেছে দুজনই বাঙালি এবং দুজনকেই চার্জ করছে। তো এখন প্রশ্ন হলো যে আপনার অ্যাসিড হামলা একটা সময় মনে হতো যে এটা হেট ক্রাইম বলতে এটা ছিল, প্রথম ধারণা ছিল যে এটা রেসিজম। জি ধন্যবাদ। কিন্তু এখন আপনি এটাকে কি বলবেন? আজকে বেতনাগিনে যে হামলা হলো, যে দুজনকে অ্যাসিড মারা হলো, এই বেতনাগিনে হামলার সঙ্গে সন্দেহে যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম হলো রাহাত হুসাইন, 23 বছরের, এবং তাকে চার্জ করেছে। আজকে তাকে কোর্টে তোলার কথা, থ্যাঙ্কস ম্যাজিস্ট্রেট কোর্টে। কিন্তু যাদেরকে অ্যাসিড মারা হয়েছে ওরাও তো দুজন বাঙালি, ওরাও তো মুসলিম।
তাহলে এটাকে মানে হেড ক্রাইম আর কতটুকু বলা যাবে, কি বলেন কাইম ভাই? যে আসলে তো এখন নতুন করে বিষয়টি আমাদের মধ্যে একটা নতুন, এই যে আমরা তো সকলেই মনে করতাম, মেহেদি ভাই ঠিকই বলেছে, সকলেই মনে করতাম হেড ক্রাইম আপনি একেবারে না বলতে পারবেন না। হেড ক্রাইম যখন ফার্স্টটি যখন হেকনি থেকে শুরু করে ইজলিংটন এবং নর্থ লন্ডনে ফার্স্টটি অ্যাসিডেন্ট নিক্ষেপ 90 মিনিটের ভিতরে 90 মিনিটের ভিতরে একজন বাঙালিও ছিল আমার পরিচিত। আমি রাত্রে এরপরে পরবর্তীতে বিভিন্ন মানুষের উপরে, বিশেষ করে আমাদের কালো চামড়া মানুষের উপরে আক্রমণ করেছে। তারা কিন্তু ছিল সাদাও ছিল, এখানে কালোও ছিল, একটা এশিয়ান, যারা প্রত্যক্ষদর্শী বলছে এশিয়ানও ছিল। এখন এখানে এইটা হেড ক্রাইম নিয়ে এখন একটা মিক্স অ্যান্ড ম্যাচ ঘটনা ঘটে যাচ্ছে। মেহেদি ভাই, আমরা আসলে জিনিসটাকে এখনো সঠিক বা পূর্ণাঙ্গ তদন্ত না করে একজনকে দুইজনকে ধরে তো আপনি পূর্ণাঙ্গ রিপোর্ট না, পূর্ণাঙ্গ বিষয় পাবেন না। টাওয়ার হ্যামলেটের কথা ঠিকই আপনি বলছেন, টাওয়ার হ্যামলেটের দুইজন, আমার বিষয়টি আরও ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হলো যে আপনার অ্যাসিড যে কেউ কিনতে পারে, এবং বর্তমান প্রচলিত যে আইন আছে এই আইনে আপনার যদি অ্যাসিড কাউকে শারীরিকভাবে আঘাত করার জন্য আপনার কাউকে যদি অ্যাসিড মারা হয় তার সর্বোচ্চ সাজা হলো মাত্র 4.5 বছর। এমনও ঘটনা আমরা দেখেছি সময়ের মাধ্যমে, সালফিউরিক অ্যাসিড, এটা তো খুবই ভয়াবহ। এই অ্যাসিড মেরে আপনার তার একজন সম্ভবত মহিলা ছিলেন, হ্যাঁ, তার কান টান সব চলে গেছে এই সাইড, এবং অ্যাসিড বেশিরভাগই আপনার মারা হয়, মুখে মারা হয়। এবং এই যে এই নিউজটা আমরা করেছি, এই যে নিউজটা, মুসামিয়ার তার চেহারা কি অবস্থা হয়েছে দেখেন, তাকে কিন্তু আপনার স্টিনের ডকে অ্যাসিড মারা হয়েছে। হ্যাঁ, কিন্তু অ্যাসিড কেনা এখন সহজ, সাজা কম। আরেকটা জিনিস হলো মেহেদি ভাই, যে মোটরসাইকেল দিয়ে অ্যাসিড মারা, এই বিষয়টা মোটরসাইকেল দিয়ে অ্যাসিড মারার পরে মাথায় হেলমেট খুলে মোটরসাইকেল নিয়ে যারা আক্রমণ করে তারা চলে যায়। পুলিশ যারা হেলমেট মাথায় না থাকলে মোটরসাইকেল আরোহীকে ধরতে পারে না, তারা নাকি মোটরসাইকেল, এই যে যারা আক্রমণ করে মারা যাবে, এটা আইনের বিষয়, এটা আইন নতুন করে সরকার আইন যদি শক্ত থাকতো তাহলে অ্যাসিড মেরে আবার আক্রমণকারীরা সহজে পালিয়ে যাচ্ছে, পুলিশ তাদেরকে পাকড়াও করতে পারছে না, তাদের ফলো করছে না। ইদানিং আমরা শুনতে পাচ্ছি অ্যাসিড নিক্ষেপের আক্রমণকারীদের বেলায় সরকার যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখছে, কিন্তু যে মোটরসাইকেলে মপের যারা মাথায় হেলমেট পরে না তাদের ব্যাপারেও তো আমাদের মনে হয় একটা আইন আসা উচিত, নাইলে তো আরও বাড়তে থাকবে এরকম মনে হয়। বাট মেহেদি ভাই, একটা জিনিস এখানে টাওয়ার হ্যামলেটসের যে বিষয়গুলো উঠে এসেছে বা 5টা বা 6টা ঘটনা, কখনো আমরা দায়িত্বশীল মানুষের অনেকেই প্রশাসন থেকে বলা হয়েছে ব্লিচ আক্রমণ, পরবর্তীতে আবার অ্যাসিড আক্রমণ। এই যে অ্যাসিড আক্রমণ, যদি আপনি টাওয়ার হ্যামলেটসের বিষয়গুলি দেখেন, তে এই যে তরুণদের জড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু বাড়ছে। এবং আপনি গতকালকে নিউজও করছেন যে আপনি বলছেন একটু আগে যে অভিভাবক আতঙ্ক, এই আতঙ্ক কিন্তু আগে কিন্তু আমরা ওই যে গ্যাং ফাইটগুলোতে আমরা দেখতাম যে ছুরি মারার যে একটা প্রবণতা, বা কিন্তু এটা কিন্তু এখন অন্য খাতে যদি আপনি দেখেন যে এর পরিবর্তন হয়ে এখন অ্যাসিডের রূপ নিয়েছে। রোমান রোডের যে বিষয়টি, রোমান রোড আমার নিজস্ব এলাকায়, এই এলাকায় আমি দেখছি যে এই ঘটনাটা ওরা বাংলাদেশি অধ্যুষিত এলাকা, কিন্তু তাদেরই বন্ধু বান্ধব দ্বারা, নাহলে যে কেউ তো পথচারীকে কেউ অ্যাসিড মারে নাই, এখানে ঘটনাটা কিন্তু হাত হোসেন যে অভিযুক্ত, বাট দেখা গেছে যে তাকে চার্জ করা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে তরুণদের মধ্যে এই ঘটনাটি, কাইম ভাই উল্লেখ করেছেন যে হেলমেটের ব্যাপারটি, বা এগুলা আমরা কয়েকদিন আগে ব্রিকলিনের যিনি আক্রমণ হয়েছে, আক্রমণের কিন্তু ধরন অন্যখানে কিন্তু ধরনটা অন্যত, বা যারা নিয়মে বা অন্যখানে আমরা দেখতে পাচ্ছি যে ছিনতাইয়ের একটি অপচেষ্টা করা হয়, বা মোটর বাইক নিয়ে চলে যাওয়া হয়, মোবাইল ছিনতাইয়ের ঘটনা করা হয়। টাওয়ার হ্যামলেটসের ঘটনা যদি আপনি চিন্তা করেন, আজকে হেড ক্রাইমের যে অবাধ এখন এই মুহূর্তে কিন্তু টাওয়ার হ্যামলেটস, এখানে আপনি ইসলামের কথা বলেন আর অন্য খাতে যদি বলেন, হেড ক্রাইমের কিন্তু আফটার ব্রেক্সিটের পরবর্তী টাওয়ার হ্যামলেটসের যে আমাদের যে সম্প্রীতির বন্ধন, বা আমরা যে বর্তমান সময়ে হেড ক্রাইম কিন্তু অন্যান্য সময়ের চেয়ে অধিক। এক্ষেত্রে কিন্তু আর একটা জিনিসও আছে, আপনার যদি ইতিমধ্যে আমরা অনেকবারই এই বিষয়গুলো আলাপ করেছি যে হেড ক্রাইম বন্ধ করতে
যে পদক্ষেপ নেওয়া উচিত আমাদের স্থানীয় প্রশাসনও সেই ক্ষেত্রে কিন্তু ব্যর্থ। এই বিষয়টি আসলে মেহেদী ভাই সিনিয়র সাংবাদিক তিনিও বলবেন আশা করি। বাবুল ভাই, আপনি যে প্রসঙ্গটি নিয়ে এসেছেন, যেটা হলো যে টাওয়ার হামলার যে সেটা প্রথমত হলো এসিডের যে বিষয়টা, এটা আসলে মানে ইস্যু শুধু টাওয়ার হামলার্স না। আর টাওয়ার হামলার্সের যে বিষয়গুলো আপনি বলেছেন, এটা টাওয়ার হামলার্সের এই প্রশাসনের পক্ষ থেকে এখানে কেউ নাই, তাহলে হয়তো জবাব দিতে পারতো। হ্যাঁ, যে টাওয়ার হামলার্সের পুরো বিষয়টা মানে স্পেসিফিক টাওয়ার হামলার্সকে না রেখে, হ্যাঁ আমরা পয়েন্ট আউট না করে, এটা হলো আসলে এখন একটা মানে ন্যাশনাল ইস্যু বলে, ন্যাশনাল ইস্যু, সামগ্রিক গভর্নমেন্ট লেভেলে যেখানে আলোচনা হচ্ছে যে এসিড ইস্যুর আপনার এসিড হামলাকারীর আইন পরিবর্তনের জন্য পার্লামেন্টে আলোচনা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, যেটা হোম সেক্রেটারি ঘোষণা দিয়েছেন যে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড, ক্যাম্পেইনও শুরু হয়েছে, হ্যাঁ, 150,000 মানুষ অংশগ্রহণ করছে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার জন্য। এটা শুরু হয়েছে আপনার নিউহাম থেকে। নিউহামে যে আপনার 21শে জুন রাশাম খান এবং তার কাজিনকে যে এসিড মারা হলো, সে গাড়িতে বসা ছিল ট্রাফিক লাইটে, হ্যাঁ গাড়িতে বসা ছিল, জানালা খোলা ছিল, ওরা ট্রাফিক লাইটে অপেক্ষা করতেছিল, হ্যাঁ তখন তাকে অ্যাসিড মারা হয়েছে এবং এটা ধরে নেওয়া হয় যে এটা আসলে হিট ক্রাইম ছিল। এবং এই জন্য বললাম যে এই জন্য টাওয়ার হামলার্সের যে দুজন এমপি আছেন, স্টিফেন টিমস এবং আরেকজন যে এমপি আছেন, ওনারা ক্যাম্পেইন করছেন এটার জন্য যে আপনার সাজা পরিবর্তন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো অ্যাসিড কেনাবেচার ক্ষেত্রে আপনার ইয়ে নিয়ে আসতে হবে, খুব কড়া বলতে আইডি নিয়ে আসতে হবে। আইডি নিয়ে আসতে বলতে এখন আপনার 18 বছরের নিচে কেউ সিগারেট কিনতে গেলে তাকে আইডি খোঁজা হয়, মনিটরিং। অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে এটা নাই। হ্যাঁ, যেমন নাইফ ক্রাইমের ক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, সেটা হলো 18 বছরের নিচে কেউ নাইফ কিনতে পারে না দোকানে যেয়ে। কিন্তু নতুন যে আইন হয়েছে সেটা হলো যে এই 18 বছরের নিচে কেউ দোকানে যে নাইফ কিনতে পারে না, কিন্তু সে অনলাইনে কিনে ফেলতে পারে। অনলাইনে কিনে এটা হোম ডেলিভারি হয়। কিন্তু নতুন আইন করা হয়েছে যে নাইফ হোম ডেলিভারি হবে না। এটা একটা কিন্তু নতুন চেঞ্জেস। হ্যাঁ, নাইফ হোম ডেলিভারি হবে না, নাইফ আপনার সেটাও মাথায় নিতে হবে। আপনি যখন অপরাধ সংগঠিত হয়, অপরাধের কিন্তু ধরনও পাল্টায় এবং যারা অপরাধ সংগঠিত করে তারাও কিন্তু বিভিন্ন রকম ধরা হইতেছে যে এই যে অ্যাসিডের যেগুলা ঘটতেছে, এগুলোর যদি আইনগুলো আর একটু কঠোর হইতো তাহলে হয়তো বা এগুলো অনেকটা সরি অ্যাসিড তো আজকে নতুন ইস্যু না। অ্যাসিডের আপনি ধরেন 2010 থেকে যদি আপনি নিহামে ধরেন, নিহামের অ্যাসিড হামলার মানে অ্যাসিড হামলার যে চিত্রটা মানে ভয়ানক। এবং নিহামের কথা আমি কেন বলছি যে নিহামে সেটা আলোচনা ছিল আগে নিহামটা, এবং নিহামে এমনও আমরা বিভিন্ন অন্যান্য মিডিয়া দেখেছি যে সাংবাদিক যে নিজে অ্যাসিড কিনেছে। এই আপনার ওই যে 5টি হামলা হলো, 5টি হামলার পরে হেকনিতে যেও ইভিনিং সেন্টারের সাংবাদিক সে নিজে অ্যাসিড কিনছে। এই জন্যই আপনার এটা বিষয়টা উঠে এসেছে যে অ্যাসিড কেনা বেচার ক্ষেত্রে আপনার যে আপনার টিনেজরা যে অ্যাসিড পাচ্ছে কিন্তু অ্যাসিডটা তার কাছে সহজলভ্য এবং সে ড্রিঙ্কের মতো কোকের মতো করতে পারে না, কিন্তু অ্যাসিড নিয়ে ঘোরা তার কাছে কোনো বিষয় না। এই জন্য মানে এই তখনই মানে এই ভাবনার বিষয়টা হলো যে অ্যাসিডটা চলে যাচ্ছে ইউথদের কাছে। এই জন্যই আপনার অ্যাসিড ক্রাইম বাড়ছে। আপনার মুখের মধ্যে অ্যাসিড মেরে সে মোবাইল নিয়ে যাচ্ছে, সে মোটরবাইক নিয়ে যাচ্ছে, একটা মোটরবাইক নিয়ে সে আরো 5টা ক্রাইম করে। আরেকটা বিষয় মেহেদি ভাই, আমরা এটার সাথে অ্যাড করতে চাই যেটা প্রাসঙ্গিক, অ্যাসিড যে হামলা হইতেছে আমাদের কমিউনিটিকে, আমরা যেহেতু কমিউনিটি টেলিভিশন, অনলাইন টেলিভিশন, আমাদের কমিউনিটি সংগঠনগুলো কী ভূমিকা রাখছে এখানে, আমি আজকে এই LB24 দর্শকদের মাধ্যমে জানাতে চাই। কমিউনিটি সংগঠনগুলো তো অ্যাসিড নিক্ষেপের ব্যাপারে আমাদের তরুণ সমাজকে সচেতনতার জন্য একটা সিম্পোজিয়ামের আয়োজন করছে বা সচেতনতামূলক মিটিং করেছে। শুধু সংবর্ধনা ডিনার সিটার, কিন্তু আসল যে আমাদের রিয়েল প্রবলেম, কমিউনিটি সংগঠনগুলো রিয়েল প্রবলেমগুলো তুলে ধরছে না। এই ব্যাপারেও কমিউনিটি সংগঠনের ব্যাপারে আপনি কি বলতে চান বাবু ভাই? দায়টা কিন্তু সবার, এটা কিন্তু সংগঠনের একটা পরিবার থেকে আমার সন্তান কোথায় যাচ্ছে, আমার সন্তান কার সাথে মিলছে, এবং পরিবেশ যদি আপনি গঠন করতে হয় তে প্রত্যেকটা মানুষের, যেহেতু একজন সংবাদকর্মী হিসাবে কামাল মেহেদির যে দায়িত্ব, কামাল মেহেদি দায়িত্ব পালন করছেন, ঠিক সেই আকারে যদি এখন একজন কাউন্সিলরের সেই দায়িত্ব কিন্তু কাউন্সিলরের উপরে বর্তায়। একজন অভিভাবক হিসাবে
আমি এই সন্তানের প্রতি যে দায়িত্ব সেটা কিন্তু অন্যের সন্তানের প্রতিও আমার সেই দায়িত্ব থাকতে হবে। এক্ষেত্রে সংগঠনগুলো, বাংলাদেশি যে সংগঠনগুলো, সেটার ব্যাপকতা নেই বা সেটা এখনকার সময়ে আগে যেভাবে একটি বাংলাদেশ ওয়েলফেয়ার ছিল, যে আপনি যদি 1971-71 যে অগ্নিজরা দিন সেগুলোর করে চিন্তা করেন, যে মহান মুক্তিযুদ্ধের সময়কার বাংলাদেশ ওয়েলফেয়ার, বাংলাদেশ সেন্টার যে আকর্ষণ ছিল বা মানুষের যে গ্রহণযোগ্যতা ছিল, ঠিক পরবর্তী সময়ে 90 দশকের পরে আপনি যদি 90 দশকে দেখেন যে গ্রেটার সিলেট কাউন্সিল, বর্তমান গ্রেটার সিলেট কাউন্সিলের কোনো আমরা সংগঠন আছে কিন্তু সেই রকম জাজ আমরা দেখি না, নির্বাচন কেন্দ্রিক সংগঠনগুলো। ঠিক অন্য ক্ষেত্রে কিন্তু আপনারা যদি দেখেন যে যদি রাজনৈতিক ক্ষেত্রে দেখেন কিন্তু টাউন হ্যামলেটসের বিভিন্ন ধারায় বিভক্ত, এবং সেই বিভক্তও তারা চেষ্টা করছে, তারা কিন্তু অনেকটা সেমিনার ইতিমধ্যে পাবলিক সমাবেশ করেছেন, কিন্তু সেই পাবলিক সমাবেশগুলোতে লেবার পার্টির বক্তব্য আর ইন্ডিপেন্ডেন্টের বক্তব্য কিন্তু পরস্পরের প্রতি দোষারোপ। সত্তরের তখন ভূমিকা ছিল অনেক, তখন অন্যরকম, তখন এক ইস্যু ছিল, এক ইস্যু ছিল, জাতীয় ইস্যু ছিল একটা। কিন্তু আপনি যেটা বলতেছেন এটা ঠিকই আছে যে আমরা হিউম্যান হিসাবে আমরা আমাদের পরিবার থেকে শুরু কইরা সামাজিকভাবে এগুলার জন্য, এগুলাকে প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নিতে হবে। এটা সাংগঠনিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, বাবা হিসাবে হোক, মামা হিসাবে হোক, টিচার হিসাবে হোক। সেক্ষেত্রে কিন্তু মাইদি ভাই একটা জিনিস, আমরা আস্থার অভাব, আমরা কিন্তু এই মুহূর্তে আমরা ভরসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু এখন নাই। এখন বাংলাদেশ ওয়েলফেয়ার কেউ ভরসা করে না, সেটার কার্যক্রমও নেই। সেই পাশাপাশি কিন্তু অন্যান্য সংগঠনকেও মানুষ ভরসার স্থান হিসেবে দেখে না। স্বাভাবিকভাবে কিন্তু এই যে বিষয়টি কিন্তু আমরা আমলে নেই না, যে একটি সংবাদপত্র তার দায়িত্ব পালন করছে, টিভিগুলো তার দায়িত্ব পালন করছে, কিন্তু পরবর্তীতে আরেকটি ঘটনা ঘটছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি যদি আজকে টাওয়ার হ্যামলেটসের ঘটনায় দেখেন, আমি নিঃসন্দেহে বলতে পারি আজকে আগে তো 45 জন আমরা যেমন অনেক সময় বলেছি পুলিশের যে একটি কমিউনিটি পুলিশিং নেটওয়ার্কিং ছিল, সেটা কিন্তু এখন নাই। সাম্প্রতিক সময় গত সপ্তাহে 14 জন পুলিশ এক্সট্রা নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমার মনে হয় যে এখনকার মেয়র যিনি, উনি এটা এই ব্যাপারে চিন্তা ভাবনা করতেছেন যে আগের মেয়র সাহেব যেটা করেছিলেন সেটা উনি ঠিকই করেছিলেন, যার কারণে উনি 14 জন পুলিশ আবার নিয়োগ করতেছেন। এই 14 জনের মধ্যে কিন্তু মূলা কিন্তু রাজনীতিটাই হচ্ছে মূলা ঝুলানোর মতো। আমি একজন স্পষ্টবাদী মানুষ হিসেবে আমি এটা বলি, আমার সিনিয়র সাংবাদিক কামাল মেহদি ভাই ভালো বলতে পারে। 14 জনের মধ্যে ওরা নিয়োগ দিয়েছেন, 14 জন নিয়োগ দিয়েছেন, কিন্তু এই 14 জন বলা হচ্ছে যে টাওয়ার হ্যামলেটস হোমসের আওতাধীন এলাকা যে স্টেটগুলোতে এই 14 জন দায়িত্ব পালন করবে, সেটা বলেন নাই। এখন যদি সোশ্যাল হাউজিং এর হয় বা অন্যান্য হাউজিং এর হয় আর কার হয়, সেটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে টাওয়ার হোমসের আওতাধীন স্টেটগুলির নিরাপত্তার বিধানে আমরা যে প্রেস রিলিজ আমি পেয়েছি, প্রেস রিলিজটা আমার ফোনে আছে স্পষ্টভাবে, আমাদের ব্রিড বাংলা নিউজেও কিন্তু সেটা স্পষ্টভাবে বলেছি যে টাওয়ার হ্যামলেটস জন বিক্স টাওয়ার হ্যামলেটসের হোমসের যে স্টেটগুলোতে রয়েছে সেগুলার কাজ করবে এই 14 জন। এটা কি করে হয়? এটা যদি হয় তাহলে সেটা তো বৈষম্য, সেটাই তো আলোচনা হওয়া উচিত। এটা তো বৈষম্য, এবং ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ এই ব্যাপারে আলাপ আলোচনা করেছে, কিন্তু আমরা রাজনৈতিক কোনো দলের প্রতিনিধিত্ব করছি না, আমরা কি সচেতন মানুষের বলা উচিত, অবশ্যই বলা উচিত। এটা যদি হয়ে থাকে এটা তো বৈষম্যমূলক ধরা যায়। আমি তো এইবার নাগরিক, আমি এবার ভোটার, এখন আমি বসবাস করি হলো আপনার একটা ইয়েতে প্রাইভেট হাউজিং এস্টেটে থাকি, কিন্তু আমার নিরাপত্তার দায়িত্ব তো ইয়েতে প্রশাসনের। আমিও টাউন হ্যামলেটের বাসিন্দা, আমিও পপুলার হারকার হাউজিং এ থাকি। এটা তো অবশ্যই যদি হয় তাইলে তো মানে ওই ধরে নেব যে ইলেকশনের সময় আসলে তো হাউজিং স্টেটের ওরাই শুধু ভোট দেবে, হোমসের ওরা হাউজিং এস্টেটের উপর দিবেন। এই ব্যাপারে আবার আলোচনা করতেছি, আমরা একটা বিরতিতে যাচ্ছি। নিউজটা হচ্ছে নিউজটা আমি একটু বলতে চাচ্ছি যে ব্রিড বাংলা রিপোর্ট করছে, এবং এই রিপোর্টটা কিন্তু যেহেতু কায়ুম ভাই আছেন, ইউকেবিডি তো সেম যে কাউন্সিল থেকে যে প্রেস রিলিজটা আছে, আমরা সেই প্রেস রিলিজের নিরিখে কিন্তু আমাদের বক্তব্যটুকু আমরা প্রকাশ করি। এ ব্যাপারে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা হয়। এখানে বলা হয়েছে টাওয়ার হ্যামলেটস বিভিন্ন ধরনের অপরাধ দমনে 14 জন অতিরিক্ত পুলিশ অফিসার নিয়োগের ঘোষণা দিয়েছেন বারার নির্বাহী মেয়র জন বিক্স, এবং এই ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার টিমে তারা যোগ দিবেন, বিশেষ করে ড্রাগ সংক্রান্ত। তারা এও বলেছেন এই
বিষয়গুলো যে টাউন হ্যামলেটস হোমসের কর্মীদের নিয়ে গঠিত যৌথ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার টিমে তারা যোগ দিবেন এখানে বলা হয়েছে এবং এক্ষেত্রে বলা হয়েছে যে হোমসের আওতাধীন স্টেটগুলোতে তারা এই যে কার্যক্রম তদারকি করিবে। আমরা এই ব্যাপারে আলাপ করতেছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি দর্শকবৃন্দ। বিরতির পর আমরা আবার চলে আসতেছি, আপনারা এ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। Oasis Banqueting Hall, Barking, is East London's first choice for any occasion, offering a range of services and facilities to suit your needs. Whether it's a wedding, birthday, anniversary, or religious service, 180 to 1,000 guests, you can trust us to make your event truly special. Oasis Banqueting Hall, Barking, the perfect choice for your occasion. For bookings, call 0208 594 2222. Special offer is going on at Salma Designer Abaya House. 20% discount on all our Hajj and Umrah products. 500 gram ajwa dates are only £10. Come and receive a special offer. Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E1 1JE. Police man, Jeba, তোর মা আমারে দিবার লাগে আইছে। পুলিশের মা, আমি আইয়ার। আজকে থেকে ইগোর আমার, ইগোর অধিকার আমার বেশি, আমি হকর বড়। তোমরা আমারে শান্তি মতো মরবার দিতায় না, বুঝছি। ব্যারিস্টার মালিক সাহেবরে খবর দাও, উইল বানাইতাম। দেখলা তো উইলটা বানাইলে কি অবস্থা হয়, আজকেই উইল বানাবো, টাইম ওয়েস্ট করবা না। স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা শাহানা পরোটা, আপনার নিত্যদিনের পছন্দের খাবার। শাহানা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বত্র পাওয়া যাচ্ছে। সাসকো ফুডস ইউকে লিমিটেড 0208 591 6043। পিসিও ক্লেইমস মিনি ক্যাব ড্রাইভারের বিপদর বন্ধু। গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া জবলেস হওয়ার দিন শেষ। জাস্ট ওয়ান ফোন কলে পিসিও ক্লেইমস আপনারে দিতে পারে 24 আওয়ার্স রিকভারি, ইমিডিয়েট রিপ্লেসমেন্ট কার, স্টোরেজ অ্যান্ড রিপেয়ার সার্ভিস। 020 7791 7799। ইমন What are you doing here? ইমনডে দেখতে পাইছি। It's best you just stay away from us. ইমনডে একবারটা দেখতে দেও, একবার। Breakdown of marriage affects parents and children. Barrister Malik and his expert team of lawyers can act to elevate pain and stress. Westminster Law Chambers. সোনার দেশের সোনার মাটি লিশরুই কাতলে রে, অন্তর টানে সেই মাটির ঘ্রাণে, নদীর তাজা মাছেতে অন্তর টানে সেই মাটির ঘ্রাণে। অন্তরেরই টানে প্রবাসীদের প্রতিটি প্রাণে মিশে আছে সাসকো ফুডস। Mom, isn't Dad come back home? When a marriage breaks down, children suffer the most. If you are in this situation, we are here to help. For child and family matters, Kingdom Solicitors. Hello there. Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you waiting on the road or trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now, you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store in your smartphone. Register your details with your mobile number or log in directly with your Facebook account. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application fetches your location automatically and shows the taxis nearby. On a single click,
your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive a notification and you could check the current location of taxi with the estimated time to reach your pickup location. While your taxi arrives, hop in and enjoy your ride. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. You can either pay as cash or through online. This app also allows you to feedback about the ride, rate the trip, and share your experience through social media. Legal Taxis app not only allows you to book regular taxis, but also black cabs, mini cabs, and hackney carriages. What are you waiting for? Book your taxi today for a great voyage at Legal Taxis. সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম আমরা নিউজ ডিসকাশন অনুষ্ঠানে। চলুন আমরা এখন আলাপ করি। আমরা এখন আলাপ করতেছি নিউহামের টরি মেয়র প্রার্থী একজন বাঙালি মহিলাকে সিলেক্ট করেছে, এর ব্যাপারে আপনার ভাই একটু এই প্রসঙ্গটাতে যাওয়ার আগে আমরা যদি টার্ম রেসের ইস্যুটাকে একটু শেষ করে ফেলি। উনি যে এই যে ইস্যুটা উনি বাবু ভাই যে ইস্যুটা নিয়ে এসেছেন সেটা হলো আসলে দেখেন টার্ম রেসের কেউ নাই এবং এটা খুবই সিরিয়াস বিষয় যে যদি এটাই সঠিক হয় যে ওরা শুধু হোমসের টার্ম রেস হোমসের সাথে কাজ করবে, তাহলে এটা সিরিয়াস বিষয়। এটা আসলে মানে মেয়রের দেখা উচিত, হ্যাঁ, এবং মেয়রের শুধু না আপনার কমিউনিটি মানুষেরও সেটা দেখা উচিত। যারা আমরা অন্যান্য হাউজিং এই করতে বলা যায় মেহেদি ভাই, আমরা ভাড়ার সবার নিরাপত্তা চাই। হ্যাঁ, আর আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে যে অ্যাসিড হামলার বিষয়ে আপনারা এটা লক্ষ্য করেছেন কিনা যে বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের পক্ষ থেকে একটা প্রস্তাব করা হয়েছে যে অ্যাসিড হামলার সঙ্গে যে হামলাকারী যে হবে সে হামলাকারী যদি কাউন্সিলের হোমে থাকে, কাউন্সিল রেসিডেন্ট হয়, তাকে তারা যদি সে মানে প্রমাণিত হয় যে সে কোনো ধরনের অ্যাসিড হামলার সঙ্গে সে সংশ্লিষ্ট, তাকে কাউন্সিলের হোম থেকে তাকে বের করে দেওয়ার একটা পরিকল্পনা মানে স্থানীয়ভাবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শাস্তি হিসেবে এটা করার একটা পরিকল্পনা বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিল করতেছে। এটা মিডিয়া এসেছে, আমরা অবনীত বাংলাতে নিউজ করেছি। এমন হয় এই বিষয়টিও আমার মনে নিউহামেরও বিবেচনা মানে এটা ভাবা উচিত এই প্রস্তাবটা টাউন কাউন্সিলর মানে যে হারে অ্যাসিড হামলা বাড়তেছে বা যে সামাজিকভাবে বয়কট করা, সামাজিক বয়কটের সিদ্ধান্ত। আর আপনি যে আরেকটা প্রসঙ্গ যে বলেছেন যে আপনার নিউহামের যে মেয়র প্রার্থী রহিমা খান জি টরি কনজারভেটিভ প্রার্থী দিয়েছে এবং টরি এটা খুবই ভালো ধরে নেওয়া যায় আপনি মানে পজিটিভ বিষয়। টরি অ্যাটলিস্ট পাস করুক আর না করুক, রহিমা খানের ক্যারিয়ার আপ হবে পলিটিক্যালি। পাস তো করতে পারবে না নিহাম, তো আপনার এই ক্ষেত্রে বলা যায় যে বাঙালির একটি অর্জন। আরেকটা সুসংবাদ হলো মিনা রহমানকে তারা আবার প্রসপেক্টিভ ক্যান্ডিডেট হিসাবে তারা ঘোষণা করেছে। মানে অ্যাডভান্স সর্বপ্রথমে অন্য কোনো ক্যান্ডিডেট যেহেতু গতবার উনি নির্বাচন করে নাই, যে আসনে ফেল করেছিলেন, এবার তাকে এটাই একটু ভালো যেহেতু আমাদের ব্রিটিশ বাংলাদেশি আমাকেও পাঠাইছেন উনি, আমরা অভিনন্দন জানাই। আমরা ব্রিটিশ বাংলাদেশ নিহামের বিষয়টা হলো 2018 লাস্ট ইলেকশন যে হলো, লাস্ট ইলেকশনে নিহামে প্রথমবারের মতো টরি পার্টি 60টা আসনের প্রার্থী মানে প্রতিটা ওয়ার্ডেই একজন প্রার্থী দিয়েছিল টরির কাউন্সিল প্রার্থী, এটা প্রথম, এবং মেয়র প্রার্থী দিয়েছিল 13,800 মতো মেয়র প্রার্থীর ক্যান্ডিডেট। এবং মজার বিষয় হলো ওইখানে টরির প্রার্থী ছিলেন আমাদের মুফতি সৈয়দুদ্দিন সাহেব, বুঝছেন? এটা আমি কারণে বললাম যে আপনারা লন্ডন মেয়র ইলেকশনের সময় নিশ্চয়ই দেখেছেন যে টরির সাদিক খানের সঙ্গে কি ধরনের ব্যবহার করেছে এটা মৌলানাকে নিয়ে, টুটির ইমামকে নিয়ে সন্ত্রাসী বানাই, বুঝছেন? তো আমাদের মুফতি সৈয়দুদ্দিন সাহেব তো আরো কট্টর, উনি তো হাদিস দিয়ে ফেলেন যে ইয়ে করার জন্য আওয়ামী লীগকে ভোট দিলে হারাম, আমি নিজে নিউজ করেছিলাম এটা নিয়ে, বুঝছেন? তো টরি ট্রাই করতেছে কিন্তু ওয়াটার লিলি সেন্টারে উনি বলেছেন না, ওটা উনি ওল্ডহাম একটা জায়গায় বলেছেন। টরি ট্রাই করতেছে নিহামে ভালো। জি না না টরি আমি আমার জানা মতো টরির অনেকগুলো ইয়াং জেনারেশন এখানে কাইম ভাই এখানে হচ্ছে কি ওই
নিউহামের কিন্তু লেবার অধ্যুষিত এলাকা, যেহেতু আমরা বাংলাদেশে যেভাবে এখানে যে মাইনরিটি অধ্যুষিত এলাকা বলা হয় যে টাওয়ার হ্যামলেটসের লেবারের একটা ঘাঁটি, ঠিক কিন্তু সার রবিনের একটি দুর্গ বলা যায় নিউহাম, না লেবারের সার রবিনের লেবারের ঘাঁটি বলা যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনি যদি কার্যকর বিরোধী দলের দরকার আছে, প্রতিটি একচেটিয়া কিন্তু রাজনীতিতে কিন্তু একচেটিয়া শব্দটি আমার মনে হয় দূষণীয় ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু কনজারভেটিভের 13,800 গতবারের যে ক্যান্ডিডেট 13,800 ভোটের মতো পেয়েছিলেন, এবং স্যার রবীন্দ্র মনে হয় 38,000 বা 39,000। এখানে আমি বাবু মনে করি মানে টরিরও দায়িত্ব আছে। দায়িত্ব হলো কি, গত বছর ধরেন স্টেফান সামথিং নামে একজন ইয়েছেন, আমি গত বছর তার ইন্টারভিউ করেছিলাম। হ্যাঁ, সে পেয়েছে হলো 13,000 উপরে ভোট। তো এইবার প্রার্থী বদলের যে বিষয়টা, এটা মানে এটা করা ঠিক না। একটা জায়গা থেকে একজন মানুষকে নিয়ে ক্যাম্পেইন করতে হবে, স্টার্ট করতে হবে। কিন্তু টরিকে কতটুকু খাবে, এটা হলো লেবার এরিয়া। টরিকে যদি ধরেন টরি যদি এশিয়ান ভোটাররা যদি টরিকে খাইতো, তাহলে টাওয়ার হ্যামলেটস এমপি হয়ে যেত আপনার ইয়েতে 97-এ, যখন কবির চৌধুরীকে শাকির বক্তের আগে প্রথম বাঙালি প্রার্থী দিয়েছিল ডক্টর কবির চৌধুরীকে 97-এ, যখন আপনার বাঙালিরা ফাইট করতেছে লেবার থেকে এমপি প্রার্থী পাওয়ার জন্য। কিন্তু কবির চৌধুরী খুবই ভালো মানুষ, কিন্তু টরিকে খায় নাই ভোটার। তো একই অবস্থা, টরিকে তো নিহমের খাবে না। বাট এক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, যদি আগের তারা কিন্তু বলতেছে যে পার্টির সর্বোচ্চ ফোরাম একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সবকিছু দেখার পর তারা ঘোষণা করে, এবং আমরা যে বিষয়টি আসলে এইখানে দেখা দরকার যে রহিমহান আমাদের একটা অর্জন, যে বাঙালিরা মেইনস্ট্রিম রাজনীতিতে আমরা যখন বিচ্ছিন্নভাবে, আমরা অনেকবারই বলেছি যে আমরা ইন্ডিপেন্ডেন্টের দিকে যাত্রা করি, অনেক সময় মূলধারা থেকে ছিটকে পড়ি, মেইনস্ট্রিম থেকে ছিটকে পড়ার যে একটা প্রবণতা, এই টাওয়ার হ্যামলেটস আমরা প্রতিদিনই দেখছি যে আমরা নেতৃত্ব শূন্য হচ্ছি। ঠিক একই দ্বারা কিন্তু আমাদের পাশের বাড়া নিউহামে রহিমা খানের যে উত্থান, সেটাকে আমরা স্বাগত জানানো উচিত। এবং এখানে কিন্তু একটা রাজনীতি কিন্তু সবসময় বলা যায়, এখানে কিন্তু কনজারভেটিভ পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে, এখানে দেখছে তারা একটি বসতি গড়ে উঠেছে নিউহাম কেন্দ্রিক, 18-19,000 মানুষের, এবং এখানে একটি এথনিক মাইনরিটির একটি বসতি। সেহেতু এই এথনিক মাইনরিটির বুটকে তারা টার্গেট করে কিন্তু প্রার্থী বদল, সেটাও এই জায়গায় আমি এটাই বলতে চাইছিলাম, সেটা হলো রহিমা খানকে যখন সিলেক্ট করেছে, তাকে অ্যাটলিস্ট আপনার আরো এক টার্ম 2 টার্ম অবশ্যই ফিক্স রাখা উচিত। তখন হলো কি, সে তার মতো করে ক্যাম্পেইন করতে পারলো, সে তার মতো করে আপনার স্থানীয়ভাবে জনগণের সাথে পরিচিত হতে পারলো, পার্টিটাকে গুছাতে পারলো, সমস্যার ব্যাপারে আপনার যে প্রার্থী বদল করা তো ইয়ে না। এই ক্ষেত্রে কিন্তু মিনা খানের যে বিষয়টি, তারা কিন্তু গতবার উনি নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা, ওই যে সাম্প্রতিক সময় যে ইলেকশনটা মধ্যবর্তী নির্বাচনে তিনি দাঁড়ান নেই। মিনারহমানকে যে আসন থেকে না, এটা তো মধ্যবর্তী মধ্যবর্তী নির্বাচনে তো আসলে কোনো দলীয় প্রার্থী বদল করে নাই, অ্যাজ ইট ইজ ওরা জাস্ট। বা কনজারভেটিভের কিন্তু মধ্যবর্তী নির্বাচনের আগে কিন্তু মিনার রহমান ইলেকশন করেছেন এবার উনি নির্বাচন করতে চান নাই, এই মধ্যবর্তী নির্বাচনটা করতে চান নাই। মিনার রহমানের আসনেও মানে টরির যে প্রার্থী বদলের যে মিনার রহমানের আসনেও আপনার ওরা এর আগে প্রার্থী বদল করেছে। মিনার রহমানের আসনে এর আগে যে টরি প্রার্থী ছিলেন, উনি যে এই প্রতিদ্বন্দ্বিতা করেছেন টিউলিপের সঙ্গে, এক সময় ওই আসনে বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মেও নির্বাচন করেছিল মিনার রহমানের আগেকার সময়, উনি তো খালি শুধু চেঞ্জ করে আর কি। যাই হোক, ওটা পজিটিভ, এবং রহিমা খানের জন্য এটা বিরাট একটা পাওয়া, উনি যে পার্টিতে ওনার যে এটা হলো বড় যোগ্যতা দেখাইতে পারছেন, এটাই যথেষ্ট। এটা হলো বড় কমিউনিটির জন্য, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য, সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন, এটা খুব ভালো অর্জন। আমরা এই জনগুলোকে আমার মনে হয় ধরে রাখতে হবে। আমার খুব ক্লোজ ফ্রেন্ডের ছোট বোন সে, কিন্তু এটা তার জন্য এটা খুবই ভালো জিনিস। কমিউনিটির জন্য নিউহাম টরি থেকে খুব সহজে নমিনেশন পাওয়া যায় না। নমিনেশন পেতে গেলে
আপনার অনেক অনেক স্টেপ খাতা কলমে অনেক পরীক্ষা দিতে হবে, অনেক যাচাই বাছাই করে তারপর তারা এটা করে উনি পেয়েছেন, সেটা হলো আপনার ভালো বিষয়। আমরা এরপর আলাপ করতেছি এই দেশের একটা ওই স্পাউস ভিসা নিয়ে তারা একটা শীতলতা মনে হয় আইনের ব্যাপারে একটু করতে যাচ্ছে, তাহলে আপনি কিছু বলেন। আসলে ওই যে আইন পেশায় যাওয়া হয় নাই, আইন পড়াও হয় নাই, স্পাউস তো আমরা সবাই নিছি অলরেডি এই সাবজেক্টটা একটা কঠিন বিষয়। বাট একটি বিষয় কিন্তু এখানে মেহেদি ভাই, ওই যে আগে আমরা যেহেতু আমরা ছোট্ট কমিউনিটি, আমরা অনেকের সুখ দুঃখের সাথী হই, দেখি যে 18,500 পাওয়ার জন্য 2টা জবও করতে হয়েছে, 3টা জবও, যে 18,500 একটা টার্গেট দেওয়া হলো যে আপনাকে স্বামী বা আনতে হলে 18,500 টার্গেট ফিল আপ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু এখন থার্ড পার্টি, যেটা আপনি যদি এখন কামাল মেহেদির অ্যাকাউন্ট বড়, এখন আমি আমার বন্ধু একজন আনতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু কামাল মেহেদি ভাই সহযোগিতার হাত প্রসারিত করতে পারবেন। এই যে একটা বিষয়, এটা কিন্তু অনেকটা কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি প্রায় 10 বছর ধরে আনতে পারতেছেন না, কাগজের কাজ হচ্ছে না, সবার তো সবার সমান স্কিল না। এই ক্ষেত্রে কিন্তু একটা এই সিদ্ধান্তটা কিন্তু আমরা বিট বাংলাতে নিউজটা করার পর আমি মেহেদি ভাই এটা শেয়ার করবেন, আপনি চিন্তা করতে পারেন না। এবং একটি লেখা আমাদের ব্যারিস্টার আবুল কালাম, উনি আমাদের বিট বাংলাতে নিয়মিত লেখেন, আপনি চিন্তা করতে পারেন না কত হাজার মানুষের যে সহজ ভাষায় উনি লিখেছেন, এবং লেখার পরে যে এই বিষয়টি যে অনেককে যে মানুষের যে আবেগ বিষয়টি নিয়ে অনেকের আশার আলো জ্বলছে। অবশ্যই এটা নিয়ে তো আমরা কাইম ভাই ছিলেন গত সপ্তাহে, আমরা চ্যানেলে আমরা একটা প্রোগ্রাম করে নিউজ স্টকে আমরা এটার জন্য আমরা একজন লয়ারকে নিয়েছিলাম। তো ওনার কাছ থেকে আমরা যে বিষয়গুলো শুনলাম, এটা খুবই ভালো জিনিস, পজিটিভ জিনিস। সেটা হলো আপনার কিন্তু টার্মস এন্ড কন্ডিশন আছে। আপনার থার্ড পার্টি ইউজ করার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলো এটা নিয়ে আমাদের চ্যানেলে নিউজও আমরা করেছি, অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে আলাপ করানো হয়েছে যে আসলে এটা টার্মস এন্ড কন্ডিশনটা ওনারা বলেছেন। টার্মস এন্ড কন্ডিশন আছে, এটাকে ফলো করতে হবে। আপনাকে যদি আমি যতটুকু বুঝেছি সেটা হলো যে আপনি যদি কারোর কাছ থেকে হেল্প নেন, তার অ্যাকাউন্ট স্বচ্ছ থাকতে হবে অবশ্যই। এবং একটা কন্ডিশন আছে, আপনি যদি এই সুযোগটা নেওয়ার পরে আপনি স্পাউস ভিসা 5 বছর পরে আপনি লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এই সুযোগটা থার্ড পার্টি ইউজ করলে আপনি 10 বছর আগে অ্যাপ্লাই করতে পারবেন না। আড়াই বছর করে আপনি এইভাবে কন্ডিশন আছে। এবং যার কাছ থেকে আপনি নেবেন এটা কন্টিনিউ রাখতে হবে, 2.5 বছর কন্টিনিউ রাখতে হবে। আপনি ভিসা পাওয়ার পর চলে আসলেন, না আসার পর বন্ধ করে দিলেন, সেটা হবে না। এই জন্য ওই দিন আমরা কিছু আলোচনা করলাম, এবং যে বিষয়টি উঠে এসেছে আমাদের নিউজ চ্যানেলের নিউজ থেকে এবং আমাদের যে নিউজ থেকে, সেটা হলো যে মানুষ বেশি মিসগাইডেড হয়। এই জন্য আপনার যে বিষয়টি আপনারা আলোচনা করেছেন গত সপ্তাহে, যে ব্রিটিশ হাই কমিশনার যে বিষয়টি বলেছেন, বুঝছেন, মানে এখান থেকে এই বিষয়গুলো হয়েছে। সেটা হলো যে আপনার বাংলাদেশে অনেক আইনজীবী আছেন, কিন্তু এরা ব্রিটিশের যে আইন এগুলো তো লিখিত না, তো চেঞ্জ হয় খুব, মানে এই যে সময়ের সঙ্গে যে আইন চেঞ্জ হচ্ছে, আইনের সঙ্গে বাংলাদেশে ওরা কতটুকু আপডেট থাকে কত সময়। এই জন্য লয়াররা অ্যাডভাইস করছেন যে প্রপার জায়গা থেকে আপনি অ্যাডভাইস নেবেন। অবশ্যই আপনি অ্যাডভাইস নেওয়ার আগে আপনি দেখবেন যে উনি প্রপার লুক কিনে আপনার অ্যাডভাইসের জন্য। আপনি তো টাকা নিয়ে, আপনি তো ফি দিয়ে অ্যাডভাইস নিচ্ছেন। ওনারা এই বিষয়টি বারবার বলেছেন লয়াররা, যে আপনাকে মানে যখন কেউ অ্যাপ্লাই করে তখন অনেকেই বিভিন্ন ধরনের রং অ্যাডভাইস দিয়ে ফেলে। আপনি যদি 5টা ডকুমেন্ট হয়, আপনার ডকুমেন্টগুলো অ্যাপ্রোপ্রিয়েট থাকতে হবে। এই ডকুমেন্টগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা অনেকে চেক করতে পারে না। আপনি চাইলেও একটা দিয়ে দিলেন, আর একটা বিভিন্ন কেসে যে জন্য 4টা কাগজের দরকার, 6টা কাগজ দিয়ে দিছে, আনঅ্যাপ্রোপ্রিয়েট 2টা কাগজ কোনো দরকার নাই। এই 2টা কাগজে এক্সট্রা কাগজের জন্য তার ভিসাটা বাতিল হয়ে গেছে। এটা কোনো ভ্যালু আপনাকে চাইলেও 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, আপনি দিয়ে দিলেন 4 মাসের। দেখা গেল 4 নম্বর যে স্টেটমেন্টটা আছে, 3 মাসেরটা আপনার সিমিলার আছে, 4 নম্বরটা দেখা গেল 4টার সাথে 4 নম্বর সাথে 3টা মিলতেছে না। আপনার ডকুমেন্টে আপনার খেয়ে ফেলে, একদম কনফিউজ, তারা মানে এতে সন্দেহবান হয়। না আপনার ডকুমেন্টে আপনাকে খেয়ে ফেলে, ওটা লয়াররা বললেন। এই ক্ষেত্রে কিন্তু আরেকটা আছে, একটা জিনিস যে ওই কাগজের ব্যাপারটি মেহেদি ভাই এখানে নিয়ে এসেছেন, এবং গতকালকে এই ব্যাপারে একটা সেমিনারও হয়েছে, সিপিটি করেছে এখানে।
যে কাগজের ব্যাপার এখন আমরা জানি যে সিলেট অঞ্চল থেকে আমরা যারা এখানে এসেছি আমরা জানি যে সুরমা মার্কেটে হচ্ছে যে অসাধু চক্রের একটা জায়গা, যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাগজপত্র তৈরি করা হয় এবং সরবরাহ করা হয়, এবং এক্ষেত্রে কিন্তু যাচাই বাছাই একজন গ্রামের একজন মানুষ সে কোন কাগজটি আপনার সঠিক এবং কোন কাগজটি আপনার নকল, সেই ক্ষেত্রে তো তার জানার কথাও নয়। এক্ষেত্রে কিন্তু ওই যে মেহেদী ভাই যেটি বলছেন যে বিজ্ঞ বাংলাদেশে অনেক বিজ্ঞ আইনজীবী সেটা কিন্তু সামাজিকভাবে যদি আপনার যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আপনার নিজে, আপনি যদি না বুঝে যদি ইয়ে করেন, ওইটাই জন্য এই জন্য বললাম যে বুঝে আপনাকে যেতে হবে। না তবে এখন তো যে যুগ বুঝছেন, বাংলাদেশের যে কোনো আইনজীবী ইচ্ছা করলে এখান থেকে প্রতিদিনের যে খবর যাচ্ছে এটা আপ টু ডেট করতে পারে, সেটা তো অবশ্যই করা উচিত এবং এরপরে তো এটা ভুল করা উচিত। যাই হোক, এইটাতে আরেকটা জিনিস আছে যে কারো যদি বাচ্চা থাকে তাইলে তারা আরো সুবিধা দিবে, হ্যাঁ ওইটা কিন্তু খুবই ভালো। না এই জন্য তো বললাম যে আমরা তো আসলে আইনের তো এখানে কেউই না, মানে ইমিগ্রেশন বিশেষজ্ঞ তো কেউই না, তবু আমরা যতটুকু বলেছি আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে যে কোনো ভালো উদ্যোগকে আমরা স্বাগত জানাই, সেটাই আমাদের এটা কিন্তু মানবিক চাওয়াও। এবং লয়াররা কিন্তু এটাও বলেছেন যে আপনারা এই সুযোগকে নষ্ট করেন না, এইটা বড় বড় এই সুযোগকে আপনারা হাতছাড়া করেন না। যখন আপনি এই সুযোগের অপব্যবহার শুরু করবেন তখন এটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি মেহেদী ভাই ওয়ার্ক পারমিটের সময় এটা আমারও রিকোয়েস্ট হলো সিলেট থেকে যারা ভিসা আবেদন করবেন, কষ্ট হবে জানি, আপনার দরকার হইলে লন্ডনে আপনার আত্মীয়-স্বজনের মাধ্যমে এখানকার সলিসিটার ব্যারিস্টারদের সাথে টেলিফোনে ওভার দ্য টেলিফোনে কনসাল্ট করে কাগজপত্র ভালো করে, মানে এটা যে সুযোগ এসেছে সুযোগটা সদ্ব্যবহার না করলে, আইনজীবীরা মেহেদী ভাই প্রোগ্রামে সেদিন বলেছেন, তাহলে আমাদের সুযোগটা যেহেতু এসেছে হাতছাড়া হয়ে শুধু উনি যে বললেন, আপনি যে বললেন যে লন্ডনেও অনেক আইনজীবী আছে প্রশ্নবিদ্ধ, বুঝছেন, প্রশ্নবিদ্ধ আইনজীবী আছেন। সো এটা মানে বুঝে শুনে কাজ করা, বুঝে শুনে এটা আমার মনে হয় কোনো অসুবিধা না যে আপনি আড়াই বছর পরে, কারণ না ওইটা তো কন্ডিশন বিয়ে করতেছেনই, যেহেতু বলছেন যে 2.5 বছর যদি আপনি করেন আর থার্ড পার্টি আপনি সহযোগিতা, এই 2.5 বছরের মধ্যে আবার এই থার্ড পার্টির 2.5 বছর পূর্ণ 2.5 বছর কিন্তু সাপোর্ট থাকতে হবে, কিন্তু বন্ধ করলে হবে না, এটা মাথায় রাখতে হবে। একজন লয়ার বলেছেন আমাদের চ্যানেলের নিউজে, সেটা হলো যে উনি একদম খুলে বলেছেন যে আপনি যার কাছ থেকে আপনি সহযোগিতা নেবেন তার ইনকাম ক্লিয়ার থাকতে হবে, এবং ইনকাম ক্লিয়ার যে এটা তো বাংলাদেশ না, আপনার এই দানের খাড়ি পড়া দান আছে, আপনার সম্পত্তি হিসাব নাই, হ্যাঁ আপনি দিয়ে দিলেন মোট করে এই 5 লাখ নিয়ে নাও, এদেশে আপনি 5 পাউন্ড দিলেও 10 পাউন্ড দিলেও 100 পাউন্ড দিলেও আপনার হিসাব থেকে দিতে হবে। আপনার যে ইনকাম আছে আপনার খেয়ে থেকে যা থাকে ওইখান থেকে সাহায্য নিতে হবে। বাট এক্ষেত্রে মেহেদী ভাই আপনি থার্ড পার্টির যে বিষয়টা, তারা ব্রিটিশ আইন তো থার্ড পার্টির এখানে যে বিষয়টি এখানে বলা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে মনে করছি যে সহজ, সেক্ষেত্রে কিন্তু থার্ড পার্টির একটু বিশাল দায়িত্ব, কারণ 2.5 বছরে আপনারও সম্পর্কটা 2.5 বছর কন্টিনিউ করতে হবে, দায়িত্ব নিতে হবে, উনি কোনো করাপশনে জড়িত হবেন না, উনি কোনো ক্রাইমে জড়িত হবেন না, ইত্যাদি বিষয় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একজন সহজে যে একজন রাজি হবে সেটাও কিন্তু মানে উভয় পক্ষেরই বহু কর্তব্য আছে। ধরেন এটা তো হলো আপনার এইভাবে, ধরেন আপনি এদেশে আসছেন, আপনি এদেশে আপনি আসার পর আপনি চলবেন করবে, খাবেন করবে, আপনার যে ইনকামের যে বিষয়টা, আপনার স্পাউস যে আপনাকে নিয়ে আসবে, এটা তো এই কারণে যে আপনার থাকা খাবার, আপনি তো কোনো ফেসিলিটি পাচ্ছেন না দেশে। এখন যদি আপনাকে কেউ কন্ট্যাক্ট দেয় যে আপনার স্পাউস আমার মামাতো ভাই বা আমার চাচাতো ভাই, সে দেশে আসলে আমি তাকে মান্থলি 200 পাউন্ড দেবো, তার হাত খরচ, এটা হলো আমার চুক্তি। এখন দেখা যায় যদি আপনার চুক্তি এখন থার্ড পার্টির সাথে, আমি দেশে আমার সম্পত্তি দিয়ে আমি একটা সেটাও কিন্তু আমরা যে বেশি না, আমরা যখন এই ক্ষেত্রে বাবা দরকার, কারণ সরকার প্রত্যেকটা সময় দেয়। আমরা যেমন ওয়ার্ক পারমিট দেখলাম, ওয়ার্ক পারমিটের পরবর্তী দেখলাম যে একজন মানুষ তার আসবে দেশে 12 লাখ 14 লক্ষ টাকা করে কন্ট্যাক্ট করলো, মামাতো ভাই নিয়ে আসলেন গ্রামের, কিন্তু বাড়িটা কিন্তু বন্ধক দিয়ে এই 14 লাখ 15 লাখ টাকা দিল, পরবর্তী এখানে আসে এখানে এসে আমরা দেখছি অনেকে ফ্রান্সের দিকে যাচ্ছে, কিন্তু ব্যবসা যে হবে না সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায়। একদম খোলামেলা বলেছেন আমাদের এই ভাই,
ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী এবং তাজ সলিসিটরসের আমাদের ভাই নাসিদ রহমান তাজ ভাইও বলেছে, তাজ ভাই বলেছেন, মানে ওই যে আপনি বললেন যে যেটা আমরা বললাম যে 200 পাউন্ড মান্থলি দেওয়া, উনি খুব খোলামেলা বলেছেন যে আপনার 200 পাউন্ড যে আপনাকে দিবে, আপনি যদি বলেন যে সে আমার ভাই আমার নেক্সট ডোরে থাকে, ওইটা যে ডকুমেন্ট আপনি দিবেন ওইটা হয়তো এটা সত্যতা থাকতে হবে অবশ্যই। যদি না থাকে তাহলে আপনার ছবি যাবে, এবং আস্তে আস্তে এটা যদি করা হয় তাহলে বিশ্বাসটা ঘটে যাবে, সেটা চেঞ্জ মানে ওরা আবার তখন আবার হয়তো এর চেয়ে তো আরো কঠোরতম কোনো আইন আসবে। এজন্য বলা হচ্ছে আইনজীবীরা আগে কৌশল দিচ্ছেন। বাবু ভাই রিসেন্টলি একটা 22 ফেব্রুয়ারি নাকি একটা কেসের প্রেক্ষিতে এটা আসছে, ওই লেবানন যে লেবাননের কেস থেকে এটা আসছে। বাচ্চা সহ যে পরিবার, কারণ এই আইনের কারণে কিন্তু বেশি কষ্ট পেয়েছে হলো আপনার যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের বাবা এই দেশে, বাচ্চা এই দেশে, বাপ ওই দেশে, ওদের মানবিক বাচ্চাদের হাইয়েস্ট ইন্টারেস্ট, সর্বোচ্চ ইন্টারেস্টটা মেইনটেইন হয় না, এই জন্য বাচ্চাদের কারণে এই আইনটা এসেছে। তো আমরা আমাদের মনে হয় আমরা এখন একটা খবর আসছে ফুরিয়ে আসছে কবরের জায়গা, গার্ডেন অফ পিস, এই হিসাব আমাদের কাছে নাই। আমার মনে হয় আওয়ামী লীগ বুঝেছিল সংলাপে নয়। হ্যাঁ, এটা পত্রিকায় আসছে, আওয়ামী লীগ বুঝেছিল সংলাপে নয়। এটা কি না, এটা হচ্ছে কি ওই সম্প্রতি সময় আপনারা জানেন যে হাউস অফ কমন্সের এই যে লর্ডসে একটি সেমিনার, যেটি আমরা জানি যে লর্ড এবেরির সময় থেকে যে অল পার্টি পার্লামেন্টের গ্রুপ ওইটাই করা হতো। এই প্রেক্ষাপটে কিন্তু বর্তমানে গত সম্প্রতি সময়ে বলা যেতে পারে যে একটি কনফারেন্স হওয়ার কথা ছিল এবং সেমিনার, সেই সেমিনার কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ দুটি ডেলিগেটও বাংলাদেশ থেকে কিন্তু এখানে এসেছিল। পরবর্তীতে যখন সভাটি হবে ঠিক সেই মুহূর্তে বিএনপির উপস্থিতি এবং আওয়ামী লীগ এই ক্ষেত্রে একটি অজুহাত, তাদের ভাষায় অনেকে বলে বিএনপি বলছে অজুহাত, কিন্তু এক্ষেত্রে আওয়ামী লীগ বলছে না, এখানে জামাতে ইসলামী যেহেতু নিবন্ধিতকৃত দল নয় সেহেতু তারা এই সেমিনারে অংশগ্রহণ করবে না, এবং পরবর্তীতে তারা সেমিনার বয়কট করেছে এবং তারা প্রেস কনফারেন্স করেছে। ঠিক একই দ্বারায় আমরা আমির খসরু মাহমুদ, বিএনপির একজন কেন্দ্রীয় নেতা, তার মাধ্যমে তাদের বিএনপির যে বক্তব্য, সেই বক্তব্যটা কিন্তু সংবাদ মাধ্যমে এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা প্রকাশ করেছে যে আওয়ামী লীগ জানতো এখানে জামাতে ইসলামী অংশগ্রহণ করবে, কিন্তু এক্ষেত্রে আওয়ামী লীগের যে বক্তব্যটা আমরা অনেকেই ছাপিয়েছি বা প্রেস কনফারেন্সে ছিলাম, তারা বলতেছে যে যেহেতু নিবন্ধিতকৃত যে বাংলাদেশ নির্বাচন কমিশনের আওতাভুক্ত দল বিএনপি, সুতরাং আমরা বিএনপির সাথে বসবো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু যারা যুদ্ধাপরাধে অভিযুক্ত দল, পাশাপাশি সাম্প্রদায়িক একটি দলের সাথে বা নিবন্ধিতকৃত নয় অনিবন্ধিতকৃত দলের সাথে আমরা বসতে পারি না, সেহেতু তারা বয়কট করেছে এবং তাদের বক্তব্য তারা দিয়েছে। তো ওরা কি জানতো না আগে যে এখানে আসলে কোন কোন পার্টি থাকবে, কারা থাকবে? এটা তো আগের মানে একটা লিস্ট আছে, আপনি যখন একটা জায়গায় যাবেন, আপনি যখন কন্ডিশন যদি দেন, আমি দেখেছি একটা স্টেটমেন্ট লর্ড কার্লাইল ইস্যু করেছেন। জি, আমরা পেয়েছি। আমি প্রশ্ন কিন্তু গতবারের এবং এই বছরের দুটি তিনি সংবাদ মাধ্যমে সবার সামনে দেখেছেন যে এই ড্রাফটটি ছিল। এক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের একটি বক্তব্য, যেহেতু এখানে আওয়ামী লীগের প্রতিনিধি, আমরা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী এবং সব কিছুতে খুলাসা করা দরকার। এক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ বলছে যে যেহেতু লর্ড এবেরির সময় কিন্তু অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বা এইভাবে একটি সেমিনার করাতে, যেহেতু এই সেমিনারটি কোনো দলের কোনো সংগঠনের ব্যানারে ছিল না, এটা আমরা অংশগ্রহণ কতটা যৌক্তিক, আমরা এখানে এসে দেখেছি যে এটা কোনো সংগঠনের আওতায় নয়। এই যদি হয় তাহলে আমার প্রশ্ন হলো, আপনি দেশের ইস্যু নিয়ে একজন পার্লামেন্টের হাউস অফ লর্ডস একজন লর্ড সদস্য ডাক দিলে আপনি চলে আসলেন কেন? মানে এতটুকুই কি মানে দায়িত্বশীলতা কি আমাদের দায়িত্ব? মানে এটা কোন ধরনের দায়িত্বশীলতা? রাষ্ট্র চালাচ্ছেন, আওয়ামী লীগ বিএনপি দুজনকে যদি আমরা বলি, আপনারা দেশের ইস্যু নিয়ে, পলিটিক্যাল ইস্যু দেশে বসে কথা বলতে পারেন, দেশে কথা বলছেন ওরা, দেশে কিন্তু এক টেবিলে, আগে কিন্তু এটা ছিল না, হয়তো হাসিনা খালেদা এক টেবিলে বসেন না, কিন্তু এখন কিন্তু সিনিয়র অন্যান্য নেতারা
আপনার দলের নীতি নির্ধারকরা এখন কিন্তু দুই দলেরই সভা সেমিনারে পাশাপাশি বসে আপনারা মতামত দেন, বক্তব্য দেন। এখন কিন্তু সেটা হচ্ছে, আগে কিন্তু এটাও ছিল না হয়তো, এখন কিন্তু এটা হচ্ছে। হয়তো হাসিনা খালেদা বসেন নাই কোনোদিন, জাতি কোনোদিন দেখতে পারবে না হাসিনা খালেদা এক টেবিলে বসে, সন্দেহ আছে। কিন্তু এই যদি হয় বক্তব্য যে লর্ড এভরিবডি আগে একটা গ্রুপ নিয়ে সভা সেমিনার ডেকেছেন, আসছেন, এটা নিয়ে আমরা সমালোচনা করেছি। আপনি ঢাকাতে বসে এক টেবিলে বসেন না, আপনি লন্ডনে এসে কেন এটা করেন? পলিটিক পার্টিগুলো এখানে মারামারিও হয়েছে, রক্তারক্তিও হয়েছে, কেস মামলা হয়েছে। তাতে কি আমার দেশের নাম বেড়েছে, সুনাম বেড়েছে? তবে এই ক্ষেত্রে তাতে কি না, আমাকে শেষ করে কিন্তু প্রস্তাবিত সবাই আমি শেষ করি, তাতে কি আমাদের দেশের যে সমস্যা আছে এই সমস্যা কি সমাধান হয়েছে? অবশ্যই না। সমস্যার সমাধান যদি দেশের পলিটিশিয়ানরা করতে চান, করার যদি আন্তরিকতা থাকে, তাহলে দেশে বসে সেটা করতে পারেন। এখন যে বিষয়টি হচ্ছে বাংলাদেশে নির্বাচন নিয়ে, আওয়ামী লীগ নির্বাচন করবে, বিএনপির দাবি হলো শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না, সহায়ক সরকার চায়। কিন্তু প্রশ্ন উঠেছে সহায়ক সরকারের রূপরেখাটা কি হবে? নির্বাচন হবে জুলাই, নির্বাচন চলে আসতেছে, সেটা তো আন্তর্জাতিক মডেলদের সিদ্ধান্তের লাভ নাই ভাই। আপনি বাট এখানে কিন্তু মেহেদী ভাই একটা জিনিস, আপনি চলে আসলেন এই দেশে বিমানে উড়ে, আইসা বললেন যে আমি এই প্রসঙ্গে একটা কিন্তু সংবাদকর্মীরা সবাই প্রশ্ন করেছেন যে এই ধরনের আয়োজন বা এই ধরনের সভা সমাবেশ কি আমাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহায়ক? এই প্রশ্ন তো আজকে কেন করবে? এটা তো অনেক আগে, এই মুহূর্তে যেহেতু আমরা এখানে ব্রিটিশ মূলধারায় আসলাম, আসার পরে আমরা সভা বর্জন করলাম, আবার আমরা বুঝনে অংশ করলাম, এবং আপনার যিনি আছেন আপনার ডক্টর মশিউর রহমান সাহেব, হ্যাঁ, উনি তো ছোটখাটো পাতি নেতা না। ডক্টর গহর রিজভী প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, সাবেক কমিশনার ছিলেন। এটা লর্ড কার্নেল কি মিথ্যে বলেছে? যে এই লর্ড কার্নেল তো বলেছেন যে যদি পার্টিসিপেট কেউ থাকে তার তো বলার স্বাধীনতা, এটা বাক স্বাধীনের দেশ এটা। হ্যাঁ, তাহলে এখানে তো আপনি জামাত রাজনৈতিক নিবন্ধিত দল না, ঠিক আছে, কিন্তু এখানে জামাতের সমর্থিত বসে তো বলা যেতে পারে এই মুহূর্তে আমি তাদের সাথে বসতে, আপনি বসবেন না কেন? আপনি বসবেন না কেন? বসে যদি কেউ যদি আপনাকে কনফার্ম করে যে আমি জামাত থেকে বলতেছি, আপনি তার প্রশ্ন আপনি নেবেন না, তার প্রশ্নের উত্তর আপনি দিবেন না, আপনি বয়কট করবেন যে আমি এই প্রশ্ন এই ব্যাপারে কোনো কমেন্ট করব না, কারণ এই রাজনৈতিক নিবন্ধিত কোনো দল এটা না। তা আপনি কি মনে করেন মেহেদী ভাই, আপনি যদি আপনাকে একজন এটা তো একটা জাতিকে নিয়ে আপনি পুরো একটা ফাইজলামি করলেন যে আপনি যদি প্রশ্ন করে, এরপরে আমার মেহেদী ভাই আমি এড করতে চাই, আমি তো সরকারি সার্ভিসে ছিলাম। যদি বাংলাদেশ থেকে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন ব্যক্তি বিদেশে ভ্রমণ করে, তাহলে তাদের যদি টিকিট হাউস অফ লর্ডস থেকে দেওয়া হয়, তাহলে তাদের একটা টিএ বিল টোর ভ্রমণ ভাতা সরকারের থেকে নিতে হয়। তাহলে এই সরকারই করেছে, আমাদের জনগণের টাকা নিয়ে আপনারা একটি তথ্যকে রেকটিফাই না করে বললেন আপনারা জামাত যাবেন। এটা এখন জনগণ এটা মেনে নিচ্ছে না, কিন্তু জনগণের টাকাটা ঠিকই আপনারা খরচ করে ফেলছেন, আপনার গোলাতকরণ করে ফেলছেন। আমার প্রশ্নটা সেই জায়গায় মেহেদী ভাই, আমি চ্যানেলে এসে সেই কথাতেই বলছিলাম, আজকেও বলতেছি, আপনি জনগণের টাকা খরচ করে আসলেন, আইসা আপনি একটা জিনিস ঠিক মতো তথ্য নিলেন না, আইসা বললেন আপনি যাব না, তা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছু না। উত্তর কই থেকে দেবো ভাই? আপনি তো চ্যানেলে বলছেন যে উত্তর দেওয়ার তো কোনো জায়গা নাই, বুঝছেন? লর্ড কার্লাইল উনি যে স্টেটমেন্ট দিয়েছেন, এই স্টেটমেন্ট এগেইনস্টে তো গভর্নমেন্ট থেকে কোনো স্টেটমেন্ট আসে নাই। আমিও পাইছি স্টেটমেন্ট, আপনিও দেখেছেন, হাই কমিশন থেকে কোনো বক্তব্য। এবং এই ক্ষেত্রে কিন্তু মেহেদী ভাই মজার ব্যাপার হচ্ছে দেখেছেন, আমি নিজে ইমেল করেছি প্রেস মিনিস্টারকে, এই স্টেটমেন্টটা পুরো পাঠাই বলছে যে এই পেপারে আপনার বক্তব্য তার নাম সহ এসেছে। তাহলে কি বলছে আপনি যদি এই ক্ষেত্রে আমি শেয়ার করতে 6:45 মিনিটে আমি একটা টেক্সট পাইলাম যে আপনাকে 7টার সময় বাংলাদেশ হাই কমিশনে এই বিষয়টি নিয়ে প্রেস কনফারেন্স হবে। এখন আমি থাকি স্ট্যান্ডার্ডে, আমি 6:45 কোন ধরনের সৌজন্যতা যে আপনি যান নাই ওই সেমিনারে, সেই বিষয়টি কিন্তু জাতিকে জানাবেন, সংবাদপত্রের যারা আমরা আছি সংবাদমাধ্যমকে জানাবেন, 6:45 দাওয়াত দিলেন, এটা কোন ধরনের সৌজন্যতা? সেটাও তো কিন্তু প্রশ্ন, এই দায়িত্বশীলতার মধ্যে পড়ে যে আপনারা মানে ওদের দায়িত্ব জ্ঞান নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো ওনারা মনে করতেছেন যে বাংলাদেশে তো আপনার বিট কভার করে, যে আওয়ামী লীগের বিট আছে, সে আওয়ামী লীগ বিট কভার করেছে, বিএনপি। এদেশে খুব কম সংখ্যক মানুষ সাংবাদিকতা জড়িত আছে,
যারা আপনার পক্ষপাতিত্ব করে না জি না, ওদের কাজ করেন যারা, মানে খুব কম সংখ্যক সাংবাদিক আছেন যে শুধু সাংবাদিকতায় জড়িত, খুব কম সংখ্যক আছে, খুবই কম। হ্যাঁ, এখানে অনেকেই অনেক অন্যান্য কাজ করার পাশাপাশি কেউ শখে, কেউ আপনার এই পেশার সঙ্গে তার একটা রক্তে মিশে গেছে, নেশা হয়ে গেছে, জড়িত আছেন। সো এইভাবে এগুলি পত্রিকাগুলো চলতেছে। তো হাই কমিশনের প্রেস মিনিস্টারের এটা এদেশে জানা আছে যে, এবং যদি একদম পেশাদার কেউ তাকেও আধা ঘন্টার ভিতরে এখানে যে হাজির হওয়া সম্ভব না। সেটা যদি আপনি দাওয়াত দিলেন 6:45, আমি 7টার সময়, সেটা যদি ব্রেকলেন হয়তো তো, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রতিটা সময় বাংলাদেশ আপনি যদি আসলে আমি বলবো বাবু ভাই, এটা আসলে সাংবাদিকদের, তারা আসলে এটা উপহাস সাংবাদিকদের নিয়ে তারা মনে করছে বিলেটের সাংবাদিকরা কোনো কাজ কাম নাই, খালি হাই কমিশনার কাজ কাম নাই, এটা একজনে কে মনে করলে করুক না করলে নাই, আমাদের কাম কাজ আছে কিনা তো আমি জানি। জি না, আপনি যখন প্রেস মিনিস্টার হবেন, আপনার দায়িত্বশীল, দায়িত্বশীল হইতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি সংবাদপত্র, সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে আপনার সেই ধরনের সম্পর্ক আপনি গড়িয়ে তুলতে হবে যে আপনার ফান্ডামেন্টাল নোটিসে আপনি চলে আসবেন। আপনি শুধু প্রেস মিনিস্টারকে দোষী কেন? হাই কমিশনার তো অবশ্যই হাই কমিশনার ধারণা থাকা উচিত যে আধা ঘন্টার ভিতরে প্রেস কনফারেন্স করতে হলে কষ্ট করে এখানে চলে আসেন বাবা, এখানে চলে আসেন। আপনি হাই কমিশন আমরা টুটো জগন্নাথ অবশ্যই বলি, হাই কমিশন যদি বাংলাদেশে, আমরা হাই কমিশন একটা বিচ্ছিন্ন, আমরা অনেকে বলি বিচ্ছিন্ন দ্বীপ। আপনি হাই কমিশনার, আপনার সাথে যে যাদের আপনি প্রতিনিধিত্ব করবেন, যাদের কথা আপনি বলবেন, যাদের সাথে তাদের সাথে আপনার সম্পর্কই নাই। এখন বাংলাদেশ হাই কমিশন মানেই হচ্ছে, বা আপনি যদি আপনি 10 জনকে জিজ্ঞাসা করেন, 9 জন বলবে বাংলাদেশ হাই কমিশন হচ্ছে টুটো জগন্নাথ। সুতরাং এই হাই কমিশনের কোনো জবাবদিহিতা নেই, তাদের নিজস্ব কোনো যে পাবলিক রিলেশন। আগে আমরা কিন্তু বাংলাদেশ ওয়েলফেয়ারে আপনিও পেয়েছেন যে বাংলাদেশ ওয়েলফেয়ারে একটি কনসুলার সার্ভিস ছিল, আপনি অনেকদিন আগে অবশ্যই 95, 97, 98, 99 কনসুলার সার্ভিস ছিল, হাই কমিশনের সাথে মানুষের একটা সম্পর্ক ছিল। বর্তমানে আমরা প্রায় পত্রিকায় দেখি, সংবাদ মাধ্যমে দেখি যে চরম ভোগান্তি এখানে নভিসার ব্যাপারে, পাসপোর্টের ব্যাপারে। বোঝা যায় যে এখানে এক তৃতীয় বিশ্বের যে অবস্থা আমরা থার্ড ওয়ার্ল্ডে দেখি, সেটা কিন্তু আমাদের এই ফার্স্ট ওয়ার্ল্ডেও বাংলাদেশ হাই কমিশন। আপনি ব্রিটিশ পাসপোর্ট করতে যান, আপনি পোস্ট অফিসে তার নির্দিষ্ট নিয়মের অনুযায়ী আপনাকে যদি আপনি কাগজও না দেন, তারপর আপনাকে জানাবে। বাংলাদেশ হাই কমিশনে জানা আপনি কিন্তু ওই বাংলাদেশে ওই যে কোর্টের যে কিরানির মতো আপনাকে 100টা অজুহাত দেখাবে। তো এই অবস্থায় যে বাংলাদেশ হাই কমিশন সেই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নয়, আমাদের জন্য প্রতিষ্ঠান নয়। যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ঠিক একই দ্বারে বাংলাদেশ হাই কমিশন, সেটা অনেকবার এসেছে যে আমরা আমাদের যে হাই কমিশন, যে আমাদের যে বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা, সেটা কিন্তু আমরা কখনো পাইনি এবং পাবো না। মানে হাই কমিশনের যে কর্তব্য, যেটা এই দেশে যারা বাঙালি আমরা আছি এদেরকে সাহায্য করা, এদের কাজকর্ম করা, এগুলাতে নাই, ওরা আছে সরকারের। না হাই কমিশন তো একদম ডালাভাবে অভিযোগ করা ঠিক না। হাই কমিশন করতেছে, না করলে কি করতেছে? আপনি সম্বর্ধনা দিতেছেন? না, হাই কমিশন যদি কিছু কাজ না করতো তাইলে আপনার হাই কমিশন চলতেছে কিভাবে? নভিসা তো দেওয়া হচ্ছে, হ্যাঁ, আপনি কি না কিছু দায়িত্ব না, আমি শেষ করি। সেই নভিসা পেতে হলে না, নভিসা যে কিছু দায়িত্ব আপনাকে নিতে হবে। আমার যদি কাজ থাকে হাই কমিশনে, অনেক ক্লিয়ার কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, ক্লিয়ার কিছু নিয়ম নীতির কথা বলা আছে। হ্যাঁ, আমি হাই কমিশনে আমি একদম তুলসীপাত আমি সেটা বলতেছি না, হাই কমিশনে অনেক কাজের গাফিলতি আছে, কিছু গাফিলতি আমাদেরও আছে, বুঝছেন? আপনি যদি নভিসা ফর্ম সবকিছু আপনার অনলাইনে আছে, আপনি যান অনলাইনে, ভাই মেহেদি ভাই, অনলাইনে করলে অনলাইনে জীবনে পাবেন না। আপনি টেবলসের জন্য একটা আমি ব্যক্তিগত কিন্তু সেটা কিন্তু মনোপলি না, সেটা কিন্তু সিন্ডিকেট ব্যবসা। সিন্ডিকেট ব্যবসা পয়েন্ট যেটা রেজ করা উচিত ছিল সেটা হলো যে আপনার রিসেন্টলি এই মেশিন রিডেবল পাসপোর্ট চলে এসেছে, আপনার এই হাতে লেখা পাসপোর্ট আর নাই। হ্যাঁ, এই বিষয়গুলা কমিউনিটি মানুষকে বলা হচ্ছে না, জাস্ট অনলাইনে দিয়ে রাখা হচ্ছে। হাই কমিশনে যেটা আপনি বলেছেন যে আগে যে হতো কনসুলার সার্ভিসটা হতো, হাই কমিশন এই বিষয়গুলো ক্লিয়ার কথা বলছিল। কিছুদিন আগে আমি একবার যোগাযোগ করেছিলাম, আমাদের চ্যানেলের চেয়ারম্যান আমাকে বলেছিলেন যে এই জিনিসটা নিয়ে একটু দেখো। ওরা আপনার এখন মেশিন রিডেবল পাসপোর্ট যেটা হয়,
ওরা নাকি আপনার ইয়ে করতে হয় বাংলাদেশের পুলিশ না হ্যাঁ ওরা পোস্ট করতে হয়, যেমন সার্জারি ওরা আপনার যদি যাইয়া ইয়েতে করে ডিস্টলে করে, তো ওরা বলতেছে যে ওরা আপনার সবকিছু নিয়ে আসবে, নিয়ে এসে ওরা পোস্টে পাঠাবে আপনাকে ফেরত। হ্যাঁ, যে মেশিন রিডেবল কি কি সমস্যা আছে। আগে তো জায়গায় বসে সিল দিয়ে দিত, এই সিলের সিস্টেম তো এখন নাই। না এখন এই ক্ষেত্রে কিন্তু একটা পাসপোর্ট বানতে হলে এখন আপনার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু বাংলাদেশ থেকে না এটা তো আছে, কিন্তু এই যে সিলের যে সিস্টেম নাই এখন। আপনি বলেন হাই কমিশনের যেভাবে যেটা আপনারা বললেন যে কিছু তো দোষ আছে, যেভাবে কাজ চলে আপনার একটা চিঠির মাধ্যমে যে পাঠাবে এটাকে আপনি কতটুকু বিশ্বাস করতে পারেন, বুঝছেন? দেখা গেল আমার পাসপোর্ট হারিয়ে গেছে। বাট এই ক্ষেত্রে কিন্তু আপনি ওই যে মনোপলি ব্যবসা আমি বললাম যে আপনি সিন্ডিকেট ব্যবসা, আপনি টেবলসে আপনি বলবেন, আমাকে বলবেন যে আপনার নমিসা রিকোয়ার্ড 2 সপ্তাহ লাগবে, আর টেবলসের মাধ্যমে আপনি 3 দিন 4 দিনে করে, তো আমি 42 পাউন্ডের জায়গাতে আমি 55 পাউন্ডটা দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু যে আপনি সহজে যেতে পারছেন, যেহেতু জিনিসটা পাবেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 55 পাউন্ড করতে হবে। কিন্তু এখানে কাগজ কলমে লেখা, আপনি গুগলে মারেন 42 পাউন্ড, কিন্তু আমাকে দিতে হচ্ছে 55 পাউন্ড। এবং এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে যদি আমি কাগজ কমও দেই আমার ভিসা সহজে হয়ে যায়। তো এটা কি তা হাই কমিশনে আমরা বিদেশে বসেও এই যে অপকর্মটা করছি। এবং এক্ষেত্রে কিন্তু অনেক মুরব্বীরা বা অনেক যারা আমরা এদেশে জন্ম, যারা নবিসার দরকার, এরা কিন্তু হাই কমিশন মুক্তি হয় না, তারা কিন্তু টেবলসের আশ্রয় নেয়। অনেক ক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্ট, আপনি বলেছেন পাসপোর্ট দেওয়ার পরে দেখো অনেক ক্ষেত্রে কিন্তু আপনিও নিউজ করেছেন, মোহাম্মদ জুবাইর নিউজ করেছেন টেবলস বন্ধ। না সেটা তো না, এইটাতে আমি কারণ একজন আপনার যদি 10 পাউন্ড দিলে যদি আমার ঝামেলা কমে যায় তাহলে আমি কেন দেবো না 10 পাউন্ড? মেহেদি ভাই, পাওয়ার অফ অ্যাটর্নি 150 পাউন্ড সলিসিটর সবকিছু দিয়ে একজন ধরেন আমি পাওয়ার অ্যাটর্নি আমার দরকার, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি সলিসিটারে দিলাম 100 পাউন্ড, এভাবে দিতে দিতে আমার 500-700 টাকা হয়ে যায়। তো পাওয়ার অফ অ্যাটর্নি 150 টাকা, কিন্তু টেবলসগুলা ডাবল নিয়ে নেয়। না আমি বলতেছি যে অফিসার না, পাওয়ার অফ অ্যাটর্নি তো হাই কমিশনের একটা অংশ, এখানে তো যথেষ্ট বিরাট ইনভলভমেন্ট এটা নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি মানুষকে বুঝাতে কমিউনিটি এগুলো তো রেজ করা উচিত। আমাদের আমরা তো আলোচনা করতেছি হলো সাপ্তাহিক পত্রিকাগুলো নিয়ে, মানে অনেস্টলি বলতে হবে যে ধরেন আমার কাছে মনে হচ্ছে যে পত্রিকাগুলো এই নিউজগুলা 1 সপ্তাহ আগের। যেমন নিউহামে আমরা গত রাত্রে কি দেখলাম, নিউহামে যে সরি হেকনিতে হ্যাঁ দাঙ্গা হলো। কেন হলো? যে আপনার যে ইয়েকে তার নাম কি হলো, একটা তরুণ, হ্যাঁ তরুণ চার্লস হারিয়ে মাথা থেকে চলে গেছে, নামটা এত নিউজ করেছে। আপনার দেখেন যে ওরা কিভাবে ইয়ে করে, ডেমো করে, বিক্ষোভ করে কিভাবে। আমি উৎসাহিত করতেছি না কেউকে, বুঝছেন, কিন্তু আমাদের কমিউনিটিতে ঐক্যের অভাব আছে। এখন আপনি হাই কমিশনে আপনি ফোন করলো, কোথায় আপনি মিস্টার চৌধুরী, তখন আপনি কিন্তু পরের দিনে আতিথ্য গ্রহণ করলেন, তখন স্বাভাবিকভাবে হাই কমিশনের বিরুদ্ধে কে কথা বলবে, কে লিখবে? আপনি যা লেখা যান, আপনার সম্পাদক বলবে আপনি লিখবেন না। এখন সব তো আর কামাল মেহেদি, সব তো কাইম সাহেব নাই যে আপনি লিখে নেন। না, এখানে LB24 বলতে পারছি, অন্য টিভিতে কিংবা নাও বলতে পারতাম যে হাই কমিশনার টুটো জগন্নাথ এখনো বলবো। ভবিষ্যতে যদি তাদের অবশ্যই তারা যদি সেই কনসুলার সার্ভিসগুলোকে নিয়ে আসে, তাহলে আমরা তো আমাদের জন্য বলতেছি না, কমিউনিটির জন্য বলতেছি, সেটা কিন্তু সবার জন্য। আমরা বাংলাদেশে আজকে এটা যদি আপনি ম্যানচেস্টারের হাই কমিশনার অভিযোগ কম, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে ম্যানচেস্টার যে আমরা বলা হয় বোধ হয় হাই কমিশনার, এইগুলাতে কিন্তু যে কনসুলার সার্ভিস দেওয়া হয় বিভিন্ন সহকারী হাই কমিশন, আমি দেখি বিভিন্ন সেন্টারে কিন্তু তারা মসজিদে পর্যন্ত কনসুলার ভিসার জন্য, আমরা যেভাবে ভিসার জন্য আমরা মন্টিপুরিতে যাইতাম, প্লাস বাংলাদেশ ওয়েলফেয়ারে গিয়ে আমরা নবিসা বাটি, এখন তো হয়তো এটা পরিবর্তন হয়েছে মেশিন রিডেবল, সুতরাং সেটাও তো এখন আপনি সুযোগ পাবেন, আপনার সেই সমস্ত কিন্তু সুবিধাও আপনাকে দিতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার আচরণ দেখেন। এগুলোর বিরুদ্ধে সবাই আন্দোলন করা দরকার, সম্মিলিতভাবে, শুধু সাংবাদিক করলে হবে না, জনগণ সবাইকে নিয়ে করতে হবে। যাই হোক, আমরা এ পর্যন্ত মোটামুটি আলাপ করলাম, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী সপ্তাহে আবারও কিছু অতিথি নিয়ে আমরা দেখা করব। খোদা হাফিজ, ধন্যবাদ।